নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে গোটা পুলিশ বাহিনী, গোটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, গোটা প্যারামিলিটারি ফোর্স, আর সেই মানুষটাই কিনা নিজের দেশের সংসদে ঢুকে প্রশ্নের মুখোমুখি হতেই পারছেন না, গাড়ির কাঁচ তুলে মুখ লুকিয়ে বসে থাকছেন কনভয়ের ভেতরে। অন্যদিকে একটা ছেলে, বয়স হয়তো 21 থেকে 22, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিল। আজ তার একটা চোখে আর আলো পর্যন্ত নেই। প্রশ্নটা সোজা, এই দুয়ের মাঝখানে সংযোগটা কোথায়? কে এই আদেশ দিয়েছিল? আর যদি আদেশ নাই বা দিয়ে থাকেন, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি নিজের মন্ত্রণালয়ের অধীনে কি ঘটছে সেটাও কি জানেন না? আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে দেখাবো। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কিভাবে একটা গোটা সংসদ ভবন অচল করে দেওয়া বিতর্কে পরিণত হলো, পুলিশের নিজস্ব কাগজপত্রই কিভাবে পুলিশের বিবৃতিকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে, আর কেনই বা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো যে এই ঘটনার স্বাধীন তদন্ত প্রয়োজন, যুক্তিটাও কিন্তু দেখাবো। কারণ পুরো গল্পটা এতটা সহজ নয় যতটা প্রথম দেখাতেই মনে হয়। রাজনীতিতে মাঝে মাঝে একটা প্রশ্ন এত সহজভাবে দাঁড় করানো হয় যে তার থেকে পালানোর কোনো জায়গা থাকে না। রাহুল গান্ধী কিন্তু ঠিক সেই কাজটাই করছেন। তিনি বলেননি অমিত শাহ খারাপ মানুষ, তিনি একটা লজিক দাঁড় করিয়েছেন। দিল্লি পুলিশ রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, র্যাপিড অ্যাকশন ফোর্স রিপোর্ট করে সিআরপিএফ কে, আর সিআরপিএফ রিপোর্ট করে সেই একই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। তাহলে 20 জুলাই যা হয়েছে তার দায় শেষ পর্যন্ত গিয়ে থাকে একটাই চেয়ারে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে। তাহলে সম্ভাবনা মোট দুটো, হয় তিনি আদেশ দিয়েছিলেন তাহলে তিনি দোষী, অথবা তিনি জানতেনই না তাহলে তিনি অযোগ্য। তৃতীয় কোনো অপশানই এখানে নেই। আর বন্ধুরা, দুটোর মধ্যে যে কোনো একটা সত্যি হলে প্রশ্ন উঠে তিনি চেয়ারে থাকেন কিভাবে। বন্ধুরা, এই লজিকটাকে ঘিরেই গত কয়েকদিন ধরে ভারতের সংসদ কার্যত অচল। আসুন প্রথম থেকে শুরু করি, এই আন্দোলন এলো কোথা থেকে। এই পুরো গল্পটা শুরু হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। 2026 সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আর এটা কিন্তু প্রথমবার নয়। বছরের পর বছর ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম আর অস্বচ্ছতার অভিযোগ জমতে জমতে একটা বিস্ফোরণ বিন্দুতে পৌঁছায়। এই সময় দেশ জুড়ে অন্তত 20 জনেরও বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন বলে রিপোর্ট আসে, যাদের অনেকেই ছিল এই পরীক্ষা ব্যবস্থার শিকার। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় একটা নতুন আন্দোলন, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। এই আন্দোলনের সবচেয়ে বড় মোড় আসে যখন সুপরিচিত শিক্ষা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক যন্তর মন্তরে অনশনে বসেন। 26 দিন ধরে অনশন চালিয়ে যান তিনি। এই দীর্ঘ অনশনই কিন্তু এই আন্দোলনটাকে জাতীয় স্তরে নিয়ে আসে, লক্ষ লক্ষ মানুষের কিন্তু নজরও কাড়ে। বন্ধুরা, প্রাথমিকভাবে আন্দোলনের প্রধান দাবি ছিল কিন্তু একটাই, তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আর পরীক্ষা দুর্নীতিতে মারা যাওয়া আত্মহননকারী ছাত্রছাত্রীদের পরিবারদের জন্য আর্থিক ক্ষতিপূরণ। ক্রমশ চাপ বাড়তে বাড়তে একটা শনিবার সেই দিনই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু এখানেই গল্পটা একেবারে শেষ হয়নি, বরং এখান থেকেই আসল টানাপোড়েনের মুহূর্তগুলো শুরু হয়। কারণ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘোষণার ঠিক আগের মুহূর্তগুলোতেই দিল্লি পুলিশ ছাত্র আন্দোলনকারীর উপর লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসের প্রয়োগ করে। সিজেপি সাফ জানিয়ে দেয় একজন মন্ত্রীর পদত্যাগে তারা সন্তুষ্ট নয়, পুলিশি বর্বরতার জবাবদিহিতাও তাদের চাই। 20 জুলাই আন্দোলনকারীরা ডাক দিয়েছিল সংসদ চলো মিছিলের। হাজার হাজার মানুষ মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে হেঁটে যন্তর মন্তরের দিকে অগ্রসর হচ্ছিল। লক্ষ্য ছিল পার্লামেন্ট হাউসের দিকে এগানো। দিল্লি পুলিশ সেই মিছিল আটকাতে লাঠিচার্জ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে রিপোর্টে আসে। জলকামান আর কাঁদানে গ্যাসও ব্যবহার হয়। এখানেই শেষ নয় বন্ধুরা, আন্দোলনকারীদের অভিযোগ প্যালেট গানও ব্যবহার করা হয়েছে তাদের ওপর, ইলেকট্রিক শক ব্যাটন ব্যবহার করা হয়েছে, আর এমন লাঠিও ব্যবহার করা হয়েছে যাতে পেরেক লাগানো ছিল। সাধারণ পোশাকে থাকা কিছু ব্যক্তিকেও দেখা গেছে লাঠি হাতে আন্দোলনকারীদেরকে মারতে, যাদের পরিচয় নিয়ে আজও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এরা কি পুলিশের সাদা পোশাকের কর্মী নাকি অন্য কোনো সংগঠনের ভলেন্টিয়ার? ভারতীয় আইনে বিক্ষোভ দমনের সাদা পোশাকের কর্মকর্তাদের ব্যবহার নিয়ে ঠিক কী নিয়ম আছে সেই প্রশ্নটাও উঠে আসে সংবাদ মাধ্যমগুলিতে। আর ঠিক এখানেই দিল্লি পুলিশ প্রথম বিবৃতি দেয়, তা হলো প্যালেট গান ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এই একটা লাইনকে ঘিরেই তৈরি হয় পরবর্তী 10 দিনের সবচেয়ে বড় বিতর্ক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর এই কথাটা কি সত্যি ছিল? পার্লামেন্ট স্ট্রিট থানায় একটা জেনারেল ডায়েরি এন্ট্রি নথিভুক্ত হয় 22 জুলাই তারিখে রাত 1:45 নাগাদ। এই এন্ট্রিতে র্যাপিড অ্যাকশন ফোর্সের এক ডেপুটি কমান্ড্যান্ট নিজে লিখে জানান, একজন ডিসিপির নির্দেশে তারা 55 রাউন্ড নন ইলেকট্রিক্যাল সেল,
15 রাউন্ড ইলেকট্রিক্যাল সেল, 5টা টিয়ার গ্যাস গ্রেনেড এবং অ্যান্টি রায়ট গান থেকে 2 রাউন্ড প্লাস্টিক প্যালেট ব্যবহার করেছেন। এটা পুলিশের নিজস্ব রেকর্ড। এটা কোনো সাংবাদিকের লেখা কলাম নয় বন্ধুরা, কোনো বিরোধী দলের প্রেস বিজ্ঞপ্তি নয়, এটা থানার সরকারি ডায়েরি। আর এই ডায়েরিতেই লেখা আছে প্লাস্টিক প্যালেট শব্দটা, যেটা দিল্লি পুলিশ প্রকাশ্যে বারবার অস্বীকার করে এসেছিল। আরও একটা প্যাঁচও রয়েছে এখানে। র্যাপিড অ্যাকশন ফোর্স অফিসারের বয়ানে বলা হয়েছে যে উত্তর দিল্লির ডিসিপি এই নির্দেশ দিয়েছিলেন, অথচ পুলিশের সিনিয়র কর্মকর্তারা পরে দাবি করেন ওই ডিসিপি সেদিন যন্তর মন্তর রুটেই মোতায়েনই ছিলেন না। তাহলে কিন্তু বন্ধুরা প্রশ্নটা থেকে যাচ্ছে, নির্দেশটা তাহলে ঠিক কে দিয়েছিলেন? আর কেনই বা এই ঘটনা ঘটার দুদিন পর মাঝরাতে গিয়ে নথিভুক্ত করা হলো? একটা রাষ্ট্রীয় বাহিনীর নিজের কাগজপত্রই যদি রাষ্ট্রের সরকারি বিবৃতির বিপরীতে দাঁড়ায়, তাহলে সেই বিভ্রান্তির দায়টা কার? শুধু পুলিশের কাগজে নয়, হাসপাতালের নথিও একই ইঙ্গিত করছে। সফদরজং হাসপাতালের একাধিক বিভাগের পরীক্ষায় একজনের শরীরে এমন ক্ষত পাওয়া যায় যা প্যালেটের আঘাতের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয়। RML হাসপাতালের মেডিকেল রেকর্ডেও একজন আন্দোলনকারীর কানে গুলি লাগার তথ্য নথিভুক্ত হয়, যদিও পুলিশ প্রকাশ্যে সেই দাবিগুলোকে একেবারে অস্বীকার করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতিতে জানায়, দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স আন্দোলনকারীদের ওপর ইলেকট্রিক শক ব্যাটন, কাঁদানি গ্যাস আর পাথর ব্যবহার করেছে। পাশাপাশি যোগাযোগ বন্ধ রাখতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে সংস্থাটি। এখন এই জায়গায় এসে একটা কথা বলা দরকার, এই সব অভিযোগ এখনো তদন্তাধীন, প্রতিটি দাবি আইনি প্রক্রিয়ায় যাচাই হওয়া বাকি। কিন্তু যেটা অস্বীকার করা কঠিন সেটা হলো এই অভিযোগগুলো শুধু রাজনৈতিক বিরোধীদের মুখের কথা নয়, এর পেছনে পুলিশের নিজস্ব নথি রয়েছে, হাসপাতালের মেডিকেল রেকর্ড রয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার বিবৃতিও রয়েছে। 25শে জুলাই রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি লেখেন। প্রশ্ন ছিল দুটোই কিন্তু খুবই সরাসরি। প্রথম প্রশ্ন ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কি ঘাতক বল প্রয়োগ ও প্যালেট গান ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন ছিল, যে সাধারণ পোশাকের ব্যক্তিরা লাঠি হাতে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ, তারা আসলে ঠিক কারা? বন্ধুরা, 4টে দিন কেটে যায়। 29 জুলাই পর্যন্ত এই চিঠির কোনো জবাব আসেনি, এমনকি চিঠি পাওয়ার প্রার্থীকরণও করাই হয়নি বলে অভিযোগ। এই নীরবতাটাই পরে সংসদে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে বিরোধী দলের হাতে। কারণ একটা প্রশ্নের জবাব না দেওয়াটাও কিন্তু নিজের থেকে একটা উত্তর হয়ে দাঁড়ায়। এবার আসি সেই দিনে, যেদিন এই পুরো বিতর্কটা শীর্ষবিন্দুতে পৌঁছায়। সেদিন লোকসভায় আলোচনা চলছিল পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল 2026 নিয়ে, মানে সেই বিলটা যেটা সরকার দাবি করছিল পরীক্ষা ব্যবস্থার দুর্নীতি রোধে একটা বড় পদক্ষেপ। বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী বক্তব্য রাখতে ওঠেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথা বলার সাথে সাথেই শাসক দলের বেঞ্চ থেকে প্রবল প্রতিবাদ উঠতে থাকে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন, আর তার জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে। রাহুল গান্ধী ক্ষমা চাইতে অস্বীকার করেন। তার অভিযোগ তাকে বলতেই দেওয়া হয়নি। অন্য বিরোধী নেতারা কথা বলার সুযোগ পেলেও তাকে থামিয়ে দেওয়া হয়। শর্ত দেওয়া হয়েছিল ক্ষমা চাইলে বলতে দেওয়া হবে, কিন্তু তিনি জানিয়ে দেন তিনি বিজেপি বা RSS এর কাছে ক্ষমা চাইবেনই না। এই হট্টগোলের মধ্যেই কিন্তু বিলটা কণ্ঠভোটে পাশ হয়ে যায়, আর সেদিনের মতো লোকসভা মুলতবি হয়ে যায়। মজার বিষয় হলো, যে বিলকে সরকার নিজেদের বড় সাফল্য বলে প্রচার করছিল, সেই বিল পাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনের কেউই কিন্তু সংসদ সদনে উপস্থিত ছিলেন না। সংসদে বলতে না দেওয়ায় রাহুল গান্ধী সোজা কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এখানে তিনি আবার সেই একই লজিকই দাঁড় করান, হয় স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দিয়েছিলেন প্যালেট গান চালানোর, পেরেক লাগানোর, লাঠি দিয়ে মারার, ইলেকট্রিক শক দেওয়ার, তাহলে তিনি দোষী, অথবা তিনি জানতেনই না কি ঘটেছে, তাহলে তিনি অযোগ্য। যে কোনো একটা সত্যি হলেই তাকে সরে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে দাবি জানান, যদি অমিত শাহ নিজে থেকে পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রীর উচিত তাকে বরখাস্ত করা। পাশাপাশি রাহুল গান্ধী দাবি করেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা স্বাধীন তদন্তের। এই বক্তব্যে তিনি স্বীকার করেন যে 20 জুলাইয়ের প্রহারের একটা অংশ দিল্লি পুলিশ করেছে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আরেকটা অংশ করেছে র্যাপিড অ্যাকশন ফোর্স, যারা CRPF এর মাধ্যমে ওই একই মন্ত্রণালয়কে রিপোর্ট করে। তার কথায় এই দুটো বাহিনী শেষমেশ গিয়ে দাঁড়ায় একই জায়গায়, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। সংসদে বক্তব্যের সময় রাহুল গান্ধী আরেকটা তীক্ষ্ণ মন্তব্যও করেন। তিনি বলেন তিনি নিজে অমিত শাহর কনভয় দেখেছেন সংসদ চত্বরেই, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন সদনে বসেননি। তার কটাক্ষ ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি ভেতরে বসে থাকার সাহস দেখাচ্ছেন, কিন্তু সদনে এসে জবাব দেওয়ার সাহস দেখাচ্ছেন না। এখন এখানে একটা ন্যায্য প্রশ্ন অবশ্যই তোলা দরকার, মন্ত্রীদের সদনে সবসময় উপস্থিত থাকতে হয় এমন কোনো নিয়ম কিন্তু নেই।
যে কোনো মন্ত্রী ব্যস্ততার কারণে অনুপস্থিত থাকতেই পারেন, কিন্তু রাজনীতিতে সময় আর প্রেক্ষাপট বড় ভূমিকা নিয়ে রাখে। ঠিক যেমন তার নাম নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠছে, ঠিক সেদিনই তার অনুপস্থিতি বিরোধীদের হাতে একটা প্রতীকী অস্ত্র তুলে দেয়। স্পিকার নিজেও পর্যবেক্ষণ করেন যে সাধারণত রাহুল গান্ধীর ভাষণের সময় অমিত শাহ উপস্থিত থাকেন, কিন্তু সেই দিনটাই ছিলেনই না। একই ভাষণে রাহুল গান্ধী আরেকটা প্রসঙ্গ তোলেন, যা নিয়ে বিতর্ক আরেক দফা বেড়ে যায়। ছাত্র বলতে ঠিক কাদের বোঝায়, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দুটো শব্দ ব্যবহার করেন যা সংসদীয় ভাষায় গ্রহণযোগ্য নয়। একটা হলো ইডিয়েট, আরেকটা হলো অন্ধভক্ত। দ্বিতীয় শব্দটা ভারতীয় রাজনীতিতে অচেনা নয়, এটা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমর্থকদের বোঝাতে ব্যবহার হয়ে আসছে অনেকটা ব্যঙ্গার্থে। শাসক দলের সাংসদরা তীব্র প্রতিবাদ জানান, এই শব্দগুলোকে অসংসদীয় আখ্যা দিয়ে সরিয়ে ফেলার দাবি তোলেন। শেষমেশ স্পিকারের নির্দেশে শব্দগুলো সংসদীয় রেকর্ড থেকে বাদও দেওয়া হয়। এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, রাহুল গান্ধী দাবি করছেন তিনি যন্তর মন্তরে আসা মানুষদের ইডিয়ট বা অন্ধভক্ত বলেননি, বরং একটা বিমূর্ত শ্রেণীবিভাগ করেছিলেন ছাত্র বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করতে গিয়ে। কিন্তু সংসদীয় রাজনীতিতে শব্দ চয়নে রাখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই শব্দের রাজনৈতিক অভিঘাত। আর অন্ধভক্ত শব্দটা যেহেতু বহুদিন ধরে বিজেপি সমর্থকদের দিকে নিক্ষিপ্ত হয়ে আসছে, তাই এই শব্দ শোনা মাত্রই শাসক দলের প্রতিক্রিয়া প্রায় স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। বন্ধুরা, একটা ভালো বিশ্লেষণ কখনোই একপাক্ষিক হতে পারে না। এতক্ষণ যা বললাম তার প্রায় পুরোটাই এসেছে বিরোধী দলের অভিযোগ আর কিছু মিডিয়া রিপোর্ট থেকে। এবার সরকার আর প্রশাসনের বক্তব্যটাও অবশ্যই শোনা দরকার, কারণ এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এখনো এটা আদালতে বিচারাধীন একটা বিষয়, চূড়ান্ত সত্য নয়। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কোনো গুলি চলেনি। কর্মীবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে দাবি করেন নিরাপত্তা বাহিনী চরম সংযম দেখিয়েছে যাতে কোনো প্রাণঘাতী না ঘটে। সরকার পক্ষের যুক্তি হলো কোন মুহূর্তে লাঠিচার্জ করা হবে, কখন বল প্রয়োগ প্রয়োজন, এই সিদ্ধান্তটা ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বসে বসে প্রতিটা সিদ্ধান্ত কিন্তু একেবারেই নেন না। বন্ধুরা, এটা একটা কিন্তু প্রশাসনিক বাস্তবতা যেটা যে কোনো সরকারের আমলেই হয়ে এসেছে। সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলেন। তার বক্তব্য ছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রকৃত ছাত্রছাত্রীরা নিজের থেকে পুলিশের উপর হামলা করবে বলে তিনি বিশ্বাস করেন না, বরং আন্দোলনে ঢুকে পড়া কিছু সমাজবিরোধী উপাদানই এই সহিংসতার জন্য দায়ী হতে পারে। তিনি আদালতকে জানান এই সংঘর্ষে প্রায় 280 জন পুলিশকর্মীও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন, কোনো পুলিশকর্মী যদি সত্যিই বাড়াবাড়ি করে থাকেন তাহলে আইন তার নিজের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। তাহলে এখানে একটা যৌক্তিক প্রশ্ন দাঁড়ায়, যদি সমাজবিরোধী উপাদানই ঢুকে পড়ে থাকে তাহলে সেটা কি প্রশাসনের গোয়েন্দার ব্যর্থতা নয়? এত বড় নিরাপত্তা বলয়ের মধ্যে কিভাবে তারা ঢুকে পড়লো, এই প্রশ্নটা বিরোধীরাও তুলছে। আর এখানেই আসে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই পুরো বিতর্কের ভবিষ্যৎ এখন রাজনৈতিক বক্তৃতার মঞ্চে নয়, বরং আদালতের এজলাসে নির্ধারিত হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে একটা বেঞ্চ, যাতে বিচারপতি জয়মাল্য বাগচি ও ডি মোহনাও ছিলেন, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। আদালত জানিয়েছে সিজেপি আন্দোলনের সাথে যুক্ত কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে জোরপূর্বক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আর যেসব নাবালক আটক হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি রেকর্ড আছে তাদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না। আদালত এফআইআর গুলোর তদন্ত বন্ধ করেনি, তদন্ত চলবে, কিন্তু কোনো জোরপূর্বক পদক্ষেপ নেওয়া যাবে না। আদালত নিজেই পর্যবেক্ষণ করছে যে প্যালেট গান ব্যবহারের অভিযোগ গুরুতর। একটা ছেলে চোখের দৃষ্টি হারানোর মুখে বলে উল্লেখ করা হয়েছে। রাবার বুলেট, ইলেকট্রিক ব্যাটন, পেরেক লাগানো লাঠি ব্যবহারের অভিযোগও কিন্তু আদালতের নজরে একেবারেই আনা হয়েছে। বন্ধুরা, আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে প্রশ্ন তোলেন যন্তর মন্তরে পাথর বোঝাই একটা ট্রাক কিভাবে পৌঁছলো, আর দাবি করেন প্যালেট ব্যবহারের অনুমোদন কারা দিয়েছিলেন তা প্রমাণ করার মতো কেস ডায়েরি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক। আদালত সরাসরি বলেছে এই ঘটনায় একটা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জোরালো ভিত্তি রয়েছে। আগামী 3রা আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে, যেখানে একটা হাই পাওয়ার কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানাও যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, রাহুল গান্ধীর অভিযোগ এখনো প্রমাণিত সত্য নয়, কিন্তু সরকারের প্রাথমিক অস্বীকৃতি আর টিকে থাকতেও পারছে না। দেশের সর্বোচ্চ আদালত নিজেই বলছে এখানে খতিয়ে দেখার মতো যথেষ্ট উপাদান রয়েছে। এই পুরো বিতর্কের গভীরে গেলে একটা বড় প্রশ্ন উঠে আসে বন্ধুরা, একটা সরকার যখন নিজেদের শক্তিশালী প্রশাসন আর দৃঢ় নেতৃত্বের ইমেজের উপর নির্ভর করে রাজনীতি করে, তখন সেই ইমেজে আঘাত লাগার আশঙ্কা তৈরি হলে প্রতিক্রিয়া কেমন হয়? রাহুল গান্ধীর বক্তব্যের কেন্দ্রীয় সুরটাই ছিল এইটা। তার দাবি ছাত্রদের উপর দমনপীড়নের পেছনে আসল কারণ ছিল একটা ইমেজ রক্ষা করা, যাতে সেই ইমেজে কোনো ফাটল না ধরে।
এটা তার রাজনৈতিক ব্যাখ্যা প্রমাণিত সত্য নয়, কিন্তু এই ব্যাখ্যাটাই আন্দোলনের তরুণদের মধ্যে সবচেয়ে বেশি অনুরণন তুলেছে। কারণ নিট আন্দোলনের গোড়ার কথাই ছিল ব্যবস্থার প্রতি অবিশ্বাস, আর এখানে এই আন্দোলনের আসল শক্তি লুকিয়ে আছে। এটা শুরু হয়েছিল একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস দিয়ে, এখন সেটা পরিণত হয়েছে জবাবদিহিতা, পুলিশি ক্ষমতার সীমা আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে একটা বৃহত্তর প্রশ্নে। এক মন্ত্রীর পদত্যাগ দিয়ে যে আন্দোলন থামানো যায়নি, সেটা বলে দেয় এখানে ক্ষোভের শিকড় অনেকটাই গভীরে। বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা যা নিশ্চিতভাবে জানি সেটা হলো পুলিশের নিজের নথিতে প্যালেট ব্যবহারের উল্লেখ আছে, যা প্রকাশ্য অস্বীকৃতির সাথে একেবারেই মেলে না। হাসপাতালের রেকর্ডে প্যালেট সঙ্গতিপূর্ণ ক্ষতের প্রমাণ আছে। সুপ্রিম কোর্ট নিজেই বলেছে এখানে স্বাধীন তদন্তের যথেষ্ট কারণ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কে আদেশ দিয়েছিল, কেন দুদিন পরে নথিভুক্ত হলো, সাধারণ পোশাকের ব্যক্তিরা কারা, এসবের এখনো কোনো স্পষ্ট সরকারি জবাব কিন্তু আসেনি। কিন্তু একই সাথে এটাও সত্যি, অমিত শাহ ব্যক্তিগতভাবে এই নির্দেশ দিয়েছিলেন কিনা তার কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। সরকারের যুক্তি এটা মাঠ পর্যায়ের সিদ্ধান্ত, মন্ত্রী টেবিল পর্যন্ত পৌঁছয় না, এই যুক্তিও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রশাসনিক কাঠামোয় এটাই স্বাভাবিক নিয়ম, দোষী নয়তো অযোগ্য এই দুমুখী ফাঁদ একটা কার্যকর রাজনৈতিক ভাষণ তৈরি করে ঠিকই, কিন্তু আইনি অর্থে দায় নির্ধারণের জন্য তা যথেষ্ট নয়। সেই কাজটা এখন আদালতের অধীনে। তাই এই মুহূর্তে সবচেয়ে সৎ উত্তর হলো আমরা এখনো জানি না চূড়ান্ত সত্যটা কি। 3রা আগস্টের শুনানি হাই পাওয়ার কমিশনের রিপোর্ট আর আদালতের পরবর্তী নির্দেশই বলে দিবে এই বিতর্কের আসল উত্তর। আপনার কি মনে হয় এটা প্রশাসনিক ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত দমন পীড়ন? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।